This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা, ঠোঁট কাটার সময়, আপনার কথা আপনার ভাষা বলতে ১ ঘন্টা। আজ শুরুতেই রত্ন, ভোটের মাণিক্য। দেখুন, ভোট প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী বারবার বলেছেন তাকে ভোট দিতে। প্রার্থীকে ভোট দিলে সরাসরি মোদির কাছে পৌঁছে যাওয়া হবে। বাংলার মানুষের থেকে ভোটের প্রসাদ চাইছেন প্রধানমন্ত্রী। বাংলায় আসন বাড়ানো তার টার্গেট। 18 থেকে বিজেপির আসন বাড়বে কিনা, বাড়লে কত জানা যাবে 4 জুন। কিন্তু তার আগেই প্রসাদ পেয়ে গেছেন নরেন্দ্র মোদী। ভোটে সেই মাণিক্য শুরুতেই। महात्मा जी, आप प्रसाद लेके आए हैं? अच्छा भाई, हमारे कैमरामैन जरा वो प्रसाद ले लीजिए, मुझे मिल जाएगा, माला आपकी मिल जाएगी। आप कब से हाथ ऊपर के खड़े, थक जाएंगे। इस उम्र में आप इतना आशीर्वाद दे रहे हैं, मैं यहां से आपको प्रणाम करता हूं जी। বাংলা থেকে প্রসাদ পেয়ে গেলেন নরেন্দ্র মোদী। দেখুন, রাজনীতিকরা যা কিছু করেন, যা কিছু বলেন, বিশেষ করে ভোটের সময় তার নির্দিষ্ট লক্ষ্য থাকে। কুণাল ঘোষ যা যা বলছেন, যা যা করছেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। কিন্তু কি লক্ষ্যটা কি? বললেই বলছেন দলে ছিলাম, দলে আছি, দলে থাকবো। তবে কেমন যেন একটা শহীদ ভাব। তাহলে কি দলে থেকে কাজ করতে পারছেন না? সেটাও বলছেন না। উল্টে বোঝাচ্ছেন দলেই থেকে যেতে চান, আবার বোঝাচ্ছেন যা করছেন দলের মঙ্গলের জন্যই। প্রশ্ন তো এখানেই, মঙ্গলই যদি করতে চান তাহলে ভোট চলাকালীন কেন এখনই বিবেক জাগ্রত হতে হলো? ভোটের বাজারে যে বিবেকের ডাক দিলেন, কাউকে তাকও করলেন কি? সেটা আবার সেম সাইড হয়ে যাবে না তো? ব্যক্তি কুণাল ঘোষ বা কুণাল ঘোষের মতো 100 জনও এই ভোটে কোনো প্রভাব ফেলবে না। ফলে আমি যে অংশটুকুর কিছু বক্তব্য আছে সেটা দলের মঙ্গলের জন্য। আমি তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু ভাবছি না। তবে এই তবে কথাটাতে যত প্রশ্ন ঘুরছে, আজও তো প্রশ্নটা উঠল। সেই কোন সকালে পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে, সকাল 8টা 6। কি লিখলেন? আমি তো দলের কাছে অপদার্থ, অযোগ্য, দল বিরোধী। শূন্য পদে মুখপাত্র ও রাজ্য সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। শেষে লিখলেন দলের মঙ্গল হোক। ভোট কুশলী সংস্থাকেই দুষলেন কুণাল বাবু। এই প্রতীক জৈনই এখন বাংলায় আইপ্যাকের দায়িত্ব সামলান। মার্চের গোড়াতেই মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন কুণাল ঘোষ। মুখপাত্র পদের ইস্তফা গ্রহণ করা হয়েছিল সেই সময়। আর মে দিবসে রক্তদান শিবিরের অনুষ্ঠানে তাপস রায়ের প্রশংসা করার পর সাধারণ সম্পাদকের পদ থেকেও ছাঁটা হলো। এমনকি বিবৃতি দিয়ে দল জানালো কুণাল ঘোষের বক্তব্য দলের নয়। আর তারপর থেকেই যেন আজই বিবেক জাগ্রত দ্বারে। সেই পথে গিয়ে এবার এই ভোট কুশলী সংস্থাকেই দুষলেন, তাক করলেন কুণাল বাবু। মমতাদি অভিষেক যা পরিশ্রম করছেন, এবং তার চেয়ে বড় কথা, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার থেকে এই ওই 59 লক্ষ 100 দিনের কাজের টাকা দিয়েছেন। এই ঝড় চলছে বাংলায়। তো সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ অপদার্থ, অযোগ্য, দলবিরোধী, সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈনরা দক্ষ এবং তারা বহিরাগত নয়। বহিরাগত নয় বলে কি আরো বেশি করে বহিরাগত তকমা দিতে চাইলেন? অথচ কুণালের পাশে দলেরও অনেকে আবার উল্টো অবস্থানেও। দলের কেউ যদি দলের কাউরির সম্বন্ধে কথা বলে, সেটা হয় অন্তর্দলীয় ব্যাপার। এ নিয়ে 9বার জেতার পরে আমার আর প্রকাশ্যে বিবৃতি দেবার আগ্রহ থাকে না। স্বস্তিকর বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি অতীতে,
বেশ কয়েকবার। তখন কিন্তু দল আমাদের দায়িত্ব দিয়েছে বলেই আমি বা কুণাল ঘোষ বা আমরা হাতে গোনা কয়েকজনই অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমরা কিন্তু নখদাঁত বার করে দলের হয়ে তৃণমূলের হয়ে বিরোধীদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমি গভীরভাবে মনে করি কুণাল ঘোষ পার্টির মধ্যে আছে, তো কুণাল এবং পার্টি কিভাবে তারা পরস্পরের সঙ্গে বিষয়টা সমঝোতা করবে এটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। সকলে এত কথা বলছেন, কোথাও খারাপ লাগছে? খারাপ লাগছে না কোন জায়গায়? এত মানুষও আপনাকে কেন দিচ্ছে, কেন খারাপ লাগবে? কেন খারাপ লাগবে? আমি কোথাও মিসফিট, আমি পারছি না, আমি অযোগ্য, আমি অপদার্থ, আমি দলবিরোধী, সেই জন্য তো আমি তো দলকে বলেছিলাম না 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 না, আরে বারণ করছি তো দিকে। কুণাল বাবু ছাতা নিতে চাননি, ছবিটা কি দারুণভাবে প্রতীকী। সেই কুণাল বাবুই আবার বলছেন কর্মী হিসেবেই দলের ছাতার তলায় থাকবেন। তাহলে ভোট কুশলী সংস্থাকে দুষলেন কেন? দলটা কি তারাই চালাচ্ছে? যা লেখার এক্স হ্যান্ডেলে লিখেছি, ফলে এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক পরিশ্রম করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করছেন, আর একটি এজেন্সি কাজ করছে, তাদের লোকও ভালো কাজ করছে, তাদেরও ভালো স্বীকৃতি পদ পাওয়া উচিত। আমি সেই মতো করে করেছি। আমি তৃণমূলের কর্মী সৈনিক, তৃণমূলের উপর আমার পূর্ণ আস্থা আছে। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। বোঝো কাণ্ড, ভোট কুশলী সংস্থা নিয়ে এক পা এগোলেন, দুপা পিছিয়েও গেলেন, নাকি অপ্রিয় নানা কথা বলে বেড়ে খেলছেন কুণাল ঘোষ? এই তো বৃহস্পতিবারই বললেন চাকরি চুরি নিয়ে, তারপরও চলল। ইস্যুটার জন্য দলের অস্বস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে আমিও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ফেল করেছি। আমার মনে হয়েছে এটা অনেক আগে থেকে হস্তক্ষেপ উচিত ছিল। বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন, এরকম কোনো বক্তব্য আছে আপনার? সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে, তিনি আজ মন্ত্রিসভায় আছেন। এখনো আছেন? এখনো আছেন। উনি তো পার্টির মধ্যে আছেন এত বছর, উনি কেন তথ্য দিয়ে দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে, এখানকার এমএলএরও টাকা নিয়েছে, আমার কাছে তথ্য আছে। তো কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আর উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, তাহলে উনি সহযোগিতা করুন। তৃণমূলের নেতারা জানতেন, মুখ্যমন্ত্রী জানতেন, আমি বিধানসভায় কতবার বলেছি, কিন্তু সব জেনে ধামাচাপা দিয়েছে। এখন তৃণমূলের নেতারা বলছেন যারা ঘুষ দুর্নীতির টাকায়, নিয়োগ দুর্নীতির টাকা লুট করেছে তারা মন্ত্রিসভায় বসে আছে, তারা তৃণমূলের নেতা হয়ে বসে আছে। এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে, সোজা কথা বলতে আরম্ভ করেছে। দিদির গায়ে ঝাল লাগছে, তার দিদির ভালো লাগছে না, এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে। জানেন তো, বহু কথার বহু দোষ, তাই তো ভেবে চিনতে কথা বলতে হয়। তাহলে কি কোট আনকোট অপ্রিয় কথা বলে নিজেরই বিপদ বাড়াচ্ছেন কুণাল বাবু? অধীর বাবুর আশঙ্কা তো তাই। তাহলে সঠিক কথা বলতে আরম্ভ করেছে, সোজা কথা বলতে আরম্ভ করেছে। দিদির গায়ে ঝাল লাগছে, তার দিদির ভালো লাগছে না, এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে। দেখুন, আমি তৃণমূল পরিবারের সদস্য, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা দি আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। আমি তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। কোন পদ থাকলো, কোন পদ থাকলো না, এটা আমার কাছে ম্যাটার করে না। দিদির দলকে নিয়ে বিশ্বাস আছে। কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায়। কুণাল ঘোষের মিথ্যা কাছে জেলও হতে পারে, এর আগে জেলে হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে। যে অন্যান্য অপরাধগুলো যদি বা ভুলগুলো, ত্রুটিগুলো, ক্ষতগুলো যদি বারবার ঢাকা পড়ে যায়, তাহলে সেটা দুর্ভাগ্যের। আমার পূর্ণ আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। তারা নিশ্চয়ই এই জয়ের পর গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। অধীর বাবুর কথা সোজাসুজি উত্তর দেননি কুণাল বাবু, শুধু বোঝাতে চেয়েছেন তিনি যা করছেন সব দলের ভালোর জন্য।
ভালোর জন্য? তাহলে কি দলের ভালো করতে গিয়েই পদ খোয়ালেন? অনেক আগেই তার উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও, বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এটা পার্থ চট্টোপাধ্যায়ের আজকের কথা। দেখুন, কুণাল ঘোষ দলের কোপে পড়েছেন রক্তদান শিবিরে গিয়ে তাপস রায়ের প্রশংসা করে। মনে আছে 11 বছর আগেও গিয়েছিলেন এক রক্তদান শিবিরে, 20শে সেপ্টেম্বর 2013। সেদিন সোমেন মিত্রের ডাকে রক্তদান শিবিরে গিয়েও দলের বিরুদ্ধে অল আউট গিয়েছিলেন কুণাল ঘোষ। তারপরই তো দলের শাস্তির কোপে পড়তে হয়েছিল তৎকালীন সাংসদ কুণালকে। সেদিন শাস্তির কথা ঘোষণা করেছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়। আজ আদালতের পথে সে কথাই কি মনে করালেন একদা তৃণমূলের হেভিওয়েট নেতা? কুণাল ঘোষ দলের ক্ষতি করে সবচেয়ে বেশি, অথচ এই সেদিনও অন্য কথাই তো বলতেন পার্থবাবু। ডিসেম্বর নিয়ে বারবার হুমকি দিয়ে তৃণমূলের কোনো ক্ষতি হবে? ডিসেম্বর নিয়ে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না বলেছিলেন 2022 সালের ডিসেম্বরে। সেদিন বলেছিলেন তৎকালীন মুখপাত্র কুণালও। যে কথাটা পাহাড় থেকে সাগর গোটা বাংলার মানুষ জানেন যে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, শকুনের সাপে গরু মরে না। তার আগে সেই 22 সালের নভেম্বরেও তো বলেছিলেন দুজনেই কোন হিসেবেই দেখছে না, দল দর্শকের মতো দেখছে, পাঠকের মতো পড়ছে। কিন্তু শুক্রবার আর দর্শকের মতো দেখলেন না, পাঠকের মতো পড়তে পারলেন না কুণাল বাবু। সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষ। অনেক আগেই তার উচিত ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টার মাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে। আমি যখন বাইরে ছিলাম তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও, বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমার সততা, আমার সঠিক অবস্থান, দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা, সেটাই প্রমাণিত হচ্ছে। এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি, এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট। যে কুণাল বাবু পার্থবাবুর কথার উত্তর দিতে চাইতেন না, এখন তিনি একই প্রশ্নের প্রতিক্রিয়া দিলেন দুবার। এখানেই শেষ হবে কি? আদালত থেকে বেরোনোর সময় তো বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ঘোষকে অনেক আগে দল থেকে জানিয়ে দেওয়া উচিত। সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করে। আপনি দলকে জানিয়েছিলেন? আমি তো জেলে এসে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে। দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম, সে আমাকে খারাপ চোখে দেখে। এটা তো আমার সততা, আমার সঠিক অবস্থান, আমার স্বচ্ছতা, আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা, সেটাই প্রমাণিত হচ্ছে। তাহলে দলের শুদ্ধিকরণে ত্রাতা কুণাল? না, সত্যি বলছি, এরকম কোনো খবর নিয়ে কথা বলতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি। কিন্তু তাই হচ্ছে। মন সায় দিচ্ছে না, কিন্তু কথাটা বলতে হচ্ছে, বলে যেতে হবে। কত কিছুই তো ঘটছে রোজ, কিন্তু এরকমটা না ঘটলেই ভালো হতো। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আমাদের রাজ্যে আগে না ঘটলেও এরকম ঘটনা যে নজিরবিহীন তা বলা যায় না। যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানোয় 2009 সালে পদত্যাগ করেছিলেন অন্ধ্রের তৎকালীন রাজ্যপাল নারায়ণ দত্ত তিওয়ারি। ভোটের ভরা বাজারে সেই অভিযোগ এবার বাংলায়। এটা তো ইতিহাসে প্রথম ঘটনা। আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবভ ল। যদি অভিযোগ আসে, কোনো মহিলা অভিযোগ করছে তার বিরুদ্ধে, তাহলে তার তো তদন্ত হওয়া উচিত।
এটা তো মনে হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। দেখা যাক টিএমসি কত নিচে নামে। তৃণমূল কংগ্রেসের অন্তত এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হবে। প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকে দেখিয়ে দিয়েছে সব কিছু পারে। মোদি হয়তো মুমকিন হয়, অরবিন্দ কেজরিওয়াল জেলে, हेमंत सोरेन জেলে, দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি किसी से कम नहीं, রাজ্যপালকেই আসামি বানিয়ে দিচ্ছে। জেলে ভরে দিলে দিতে পারে, যাই না 420 কেস হতে রাজ্যপালকে জেলে ভরে দিল। সার্কাস চলছে, সার্কাস বাংলায়। কাকতালীয়? হয়তো হ্যাঁ, হয়তো না। রাজ্যে ভোট প্রচারের টানা কর্মসূচি প্রধানমন্ত্রীর। গত রাতে তাঁর রাজভবনে ওঠার কথা। গতকালই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন রাজভবনের অস্থায়ী এক কর্মী। টাইমিংটা খেয়াল করুন। আজ ভোট প্রচারে সে প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী, তুললেন সন্দেশখালির পাল্টা হাতিয়ার হিসেবে। সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। यहाँ संदेशखाली में हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ, टीएमसी उसके गुनहगार को बचाती रही। क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। संदेशखाली में क्या चल रहा है ये टीएमसी के टॉप लीडर्स को पहले से पता था। क्या वोट बैंक इंसान से भी बड़ा हो सकता है? क्या ये तुष्टीकरण मानव धर्म से भी बड़ा हो सकता है? क्या একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? एयरपोर्ट पे अपने कुछ कार्यकर्ता मुझे आए थे, मिलना हुआ, उनसे बातें हो रही, तो उन्होंने मुझे एक गाना सुनाया, एक गीत दिया। संदेशखाली की बेटियों ने टेबल थपथपाकर संदेशखाली की मुसीबतों का एक गीत गा रही थी। बंगाली में गीत है, लेकिन मैं अपने आंसू रोक नहीं पाया। সন্দেশখালি বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারান্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আজই অবশ্য কোচি যাওয়ার ফ্লাইট ধরেছেন সিভি আনন্দ বোস। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের সরব প্রশাসনিক প্রধান, বললেন অনেক অভিযোগ আছে, মানে এরকম লজ্জার সাক্ষী আরো হতে হবে, মানে পিকচার अभी भी बाकी है। আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। সত্যি ভোটের মণিমাণিক্যই বটে। আমরা বরং অন্য মণিমাণিক্যের দিকে নজর ঘোরাই। চলুন ঘাটাল লোকসভা কেন্দ্রে তো তারকার যুদ্ধ, দেব বনাম হিরণ, নায়ক ভার্সেস নায়ক। আজ আপনাদের দেখাবো কিভাবে আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স করে দেখাতে চাইছেন এক নায়ক দেব।
সকলে বিরাট মিছিল করে যান মনোনয়ন দিতে। দেব গেলেন রক্ত দিয়ে, মানে ব্লাড ডোনেট করে। তাহলে উল্টো দিককেও কিছু করে দেখাতে হবে। তিনি কি করলেন চলুন দেখি। ট্রেনে করে বলে কোনো বিশেষত্ব কিছু নেই। আমি গত 3 বছর খড়গপুর থেকে বিধানসভাতে বহুবার ট্রেনে গেছি, অজস্রবার ট্রেনে করে গেছি, ট্রেনে করে এসেছি। তো আজকে আমার বহু কার্যকর্তা যারা খড়গপুরে আমাকে ভালোবাসেন, যারা গত 3 বছর ধরে আমার সঙ্গে ছিলেন, আছে এবং থাকবেন, আমার বোনেরা ভাইরা, তারা বললো দাদা আমরা একসঙ্গে আজকে আপনার সঙ্গে যেতে চাই। তো আমার তো একটা গাড়ি, আমার এতগুলো গাড়ি সবাইকে নিয়ে যাব কি করে? তো সেটা বললাম চলো তাহলে আমরা ট্রেনে করে যাই। আর গাড়ি হলে অনেকগুলো গাড়ি লাগলে এতগুলো গাড়ি, টাকা পয়সাও নেই দাদা আমাদের কাছে, সত্যি কথা। ওনার কাছে গরু চোরের টাকা আছে, আমাদের কাছে সেই টাকা নেই। অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক। কেন খুব অশান্তির মধ্যে আছে, কথাবার্তার মধ্যে যেটা বোঝা যায়। 10 বছরে 7 কোটি থেকে 38 কোটি টাকা হয়ে গেছে। কত গুণ, কত গুণ আপনি ভাবুন। সেটা আমার অনুরোধ যে ভাই এখনো সময় আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার জন্য যে তুমি অধর্ম ছেড়ে ধর্মের পথে এসো, অসত্যের পথ ছেড়ে সত্যের পথে এসো। আজ আবার দেবের হেলিকপ্টারে সে কি গোলযোগার, তাই নিয়ে মুখ্যমন্ত্রীর সে কি টেনশন দেখুন। নারায়ণপুর মুর্শিদাবাদে যাওয়ার পথে একটু ধোঁয়া দেখা দেয় চপারে, সেই চপারটাকে তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে। আমরা ফোর পেয়ে ছুটে আসলাম, এখানে ছুটে এসে পায়ে রুটে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। प्रॉब्लम क्या हुआ था सर? अभी हम स्टार्ट कर रहे हैं, आप खुद देख लीजिए। कोई आग नहीं लगा था। तो फिर क्या हुआ था? टेक्निकल फॉल्ट था। हम लोग इधर आके लैंड कर गए, एवरीथिंग इज ओके, वीआईपी इज सेफ। দেবের হেলিকপ্টারটা প্রথমেই যখন উঠেছিল তখনই নাকি একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ বেরোচ্ছিল, কিন্তু আকাশে উঠে দেখে প্রায় আগুন লেগে যেতে যেতে বেঁচে যায়, এমার্জেন্সি ল্যান্ডিং করে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে উনি ওনাকে বাঁচিয়ে দিয়েছেন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এভাবেই যেন ঈশ্বর ওনাকে সবসময় রক্ষা করেন।